ট্যাক্সেশনের যে কথা ছিল, দেখো আমরা বলছিলাম ওইখানে কিছু আয় নিয়ে কাজ হয় আর সবগুলার একটা একটা আয় আলাদা আলাদা আছে। যেমন আমরা প্রথমে কাজ করছিলাম ব্যাটের একটা অধ্যায় ছিল, সেখানে ব্যাট নির্ণয়ের একটা অঙ্ক শিখে আসছি, ওইটা শেষ। তারপর আমরা তারপরে যেটা অধ্যায় দেখছিলাম ওইটা ছিল কৃষি খাতে আয়। তখন কৃষি খাতে আয় ওইটা এখানে আমরা ক্লাস করছি গেল। আজকের আমরা যেটা আলোচনা শুরু করবো এটা হচ্ছে, আজকেরটা কি বলছিলাম, সিকিউরিটি সুদ হাতে আয়, তাই তো? এবার প্রথমে জি কিছু স্যার। আলোচনা করে বুঝাই দিই। সিকিউরিটি বলতে আসলে যেটা বোঝায় বিনিয়োগ, সরাসরি এটাকে বোঝায় বিনিয়োগ। মানে আমার কাছে টাকা আছে, সেটা আমি কোথাও বিনিয়োগ করে রাখছি, মানে ভবিষ্যতে লাভের জন্য। তাহলে সেই যে বিনিয়োগ করে রাখছি সেখান থেকে মুনাফা পাওয়া যাবে। এখন যে কথা বলছিলাম মুনাফা পাওয়া যাবে, এই মুনাফাটা কিভাবে পাওয়া যাবে, কত পার্সেন্ট বা কত সুদ, এগুলো হচ্ছে এই পার্টে আলোচনার বিষয়। আর যে কোনো আয় যদি কোনো জায়গা থেকে হয় সেগুলা সরাসরি আয় হয় না, আয়ের সাথে কিছু কি থাকে, ব্যয় থাকে। তাহলে ওই আমাদের সিকিউরিটি গুলোর সাথে যদি কোনো ধরনের খরচ থাকে সেগুলা বাদ দিতে হবে। তাহলে তোমাদের যে একটা বক্স লিখে রাখার জন্য দিছিলাম, ওইটার ভিতরে দেখো আমি একটা সূত্রের মতো ভাগ করছি 5টা ভাগে। 5টা ভাগ তোমরা সহজেই মনে রাখতে পারবা 3টা কথা দিয়ে। তাহলে আমি বলছি এখানে ভাগ করা আছে কয়টা, 5টা। আর আমরা মনে রাখবো কয়ভাবে, 3 ভাবে। এখন আমরা বলি দেখো, সিকিউরিটি সুদ হাতে আয় এটার দ্বারা হচ্ছে কত, 22-23, এটা প্রথমে লিখতে হবে। তারপর যে 1 নাম্বার লেখা আছে শিরোনামটা ভালো করে বুঝতে হবে, কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ। তাহলে কর মুক্ত যদি হয় এটার উপর কর দিতে হবে নাকি কর না দিলে হবে, কি মনে হয়? কথা বলো। জি স্যার। কর মুক্ত যদি হয় তাহলে কর দেওয়া লাগবে নাকি কর দেওয়া লাগবে না? দেয়া লাগবে না স্যার। হ্যাঁ, কর কর দেওয়া মুক্ত তো লাগবে না। এটা। এখন কোনগুলোর উপর কর দেওয়া লাগবে না, ওই আইটেম হচ্ছে 3টা। তাহলে ওই 3টা আমাদের জানা রাখলেই হবে। তাহলে আবার বলি শিরোনামটা কি, কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ। কর মুক্ত যদি সরকারি হয় সেগুলোর উপর কর দিতে হয় না। যেমন 1 নাম্বার আমরা লিখছি কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ, 2 নাম্বার আছে 10% কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ, 3 নাম্বার আছে 10% বিদেশি সরকারি সিকিউরিটি সুদ। এই যে পার্সেন্টেজ সহ 10% আছে, এটা নির্ধারিত ভাবে ফিক্সড করা, এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে যে কথা বললাম 1 নম্বরের যে নাম হচ্ছে কি, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, তার আন্ডারে আইটেম আছে 3টা। এবার আমাদের প্রশ্নের মধ্যে এই আন্ডারের আইটেম যদি 3টাই পাই তাও লিখবো, একটা যদি পাই একটা লিখবো, দুইটা পাইলে দুইটা লিখবো, একটাও যদি না পাই আমরা এটা কিছুই লিখবো না। নিচে লিখছি আমরা সম্পূর্ণ অকরদার্য। তার অর্থ হচ্ছে যে প্রথমে বললাম যে কর মুক্ত যেহেতু, তাহলে তার উপর কোনো কর দিতে হবে না। তখন কি হবে, মনে করো আমার অঙ্কে 3টে আইটেম আছে, একটা 2000, একটা 2000 আর একটা 1000, তাহলে 3টা মিলে আমার মোট আয় হচ্ছে এখানে কত, 5000। এই 5000-এর উপর যদি কর দেওয়া না লাগে তাহলে আমরা 5000 থেকে 5000 টাকাই বিয়োগ করে দিব। এটাই হচ্ছে সম্পূর্ণ অকরদার্যের কথা। বুঝতে পারছো? এখানে যত টাকাই হিসাব জি হবে স্যার। সবগুলো টাকা বিয়োগ হয়ে যাবে, তাই লিখতে হবে সম্পূর্ণ অকরদার্য। আর সম্পূর্ণ মানে উপরে যে টাকাগুলো আমরা হিসাব করবো সেইটা। ঠিক আছে? জি স্যার। 2 নাম্বারের নাম কি লিখছি, করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ। তাহলে প্রথমটার নাম ছিল কর মুক্ত, তাও সরকারি। 2 নাম্বারটার নাম করযোগ্য, তাও সরকারি। তাহলে একটা হচ্ছে কর মুক্ত সরকারি, একটা হচ্ছে কি করযোগ্য সরকারি। এখনকারটা হচ্ছে এইটাও সরকারি, তবে এটার উপর কর কি হবে, কর ধরা হবে। তখন এটা দেখলেই চেনা যায়, যেমন লেখা আছে দেখো, করবাদ সরকারি সিকিউরিটি সুদ, আরেকটা হচ্ছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ। এগুলোর সাথে কিছু খরচ থাকতে পারে, তার নাম হচ্ছে ঋণের সুদ, ব্যাংক চার্জ অথবা আদায় খরচ, যাই থাকুক এগুলো আমরা বিয়োগ করবো। যেমন আমি কোনো সিকিউরিটিজ ক্রয়ের জন্য যদি কোনো জায়গা থেকে ঋণ করে থাকি তার সুদ আসবে। আমার এই সিকিউরিটিজ এর সুদ যদি ব্যাংক আদায় করে তাহলে ব্যাংকে চার্জ দিতে হবে। আবার এটা আদায় করতে গিয়ে যদি আমার কোনো খরচ হয় তার নাম হচ্ছে কি আদায় খরচ। তাহলে খরচ হচ্ছে এই 3 ধরনের, থাকলে আমরা লিখবো, না থাকলে কিছুই লিখবো না। আমরা আলোচনা করলাম ঘরে 2টা, এই 2টাকে তোমরা এক কথায় মনে রাখতে পারো যে সরকারি সিকিউরিটির সুদ 2 প্রকার, একটা হচ্ছে করমুক্ত আর একটা হচ্ছে করযোগ্য। এ হচ্ছে আমার 1 নাম্বার এবং 2 নাম্বার। 3 নাম্বার, করমুক্ত সরকার অনুমোদিত, এটা কিন্তু সরকারি না, বলছে সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। তাহলে 3 নাম্বারের নাম বাণিজ্যিক, 4 নাম্বারের নামও বাণিজ্যিক। 3 নাম্বার হবে করমুক্ত,
আর 4 নাম্বার হবে করযোগ্য। এবার দেখো, 1-এর সাথে 2-এর মিল ছিল আর 3-এর সাথে 4-এর মিল আছে, তাহলে 1 নাম্বারকে আমরা বলছি একটা কথা দিয়ে মনে রাখবো, 3 আর 4কে আমরা আরেকটা কথা দিয়ে মনে রাখবো। তাহলে 1 নাম্বার ছিল সরকারি, আর পরেরটা হচ্ছে কি বাণিজ্যিক। বাণিজ্যিকের ভিতরও প্রথমটা করমুক্ত, তার মানে এখানে কোনো করের টাকা বসবে না, এখানে হয়ে যাবে কি সম্পূর্ণ অকরদার্য। তার ভিতরে আইটেম আছে দেখো, এসিআই অথবা জিরো কুপন বন্ডের সুদ, এইটা ছাড়া এখানে কোনো কিছুই বসবে না। যদি এটা না থাকে এইটাও বসবে না। না বুঝলে বলো, এখানে বুঝতে পারলে অঙ্কগুলা করতে খুব সুবিধা হবে, আর কম অঙ্ক করলে বেশিগুলো বোঝা যাবে। ঠিক আছে। করমুক্ত সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি আছে কয়টা? একটাই, সেটার নাম হচ্ছে কি এসিআই অথবা জিরো কুপন বন্ড। যত টাকাই এখানে আমরা পাই স্যার এই বন্ড, সব টাকাকে আমরা বিয়োগ করে দিব। এই যে কি বলতেছিলা বলো? স্যার এই যে এসিআই বন্ডের সুদ, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এসিআই এর সম্পূর্ণ মিনিং আছে। জিরো কুপন বন্ড মানে হচ্ছে যে বন্ডের গায়ে কোনো সুদের হার দেয়া নাই। প্রশ্নে এটাই লেখা থাকবে। প্রশ্নে লেখা থাকবে এইভাবে যে এসিআই বন্ডের সুদ অথবা জিরো কুপন বন্ডের সুদ, তখন তোমাকে চিন্তা হবে যে এটা কোন জায়গার আইটেম। এটা হচ্ছে সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদের আইটেম। আর ওইখানে লেখার পর তার টাকা যদি 50,000 হয়, সেই 50,000 টাকায় আমরা বিয়োগ করে দিব, কারণ কি কর দিতে হবে না তো, সম্পূর্ণ অকরদার্য। এইটাই, অঙ্ক করলে বাকিটা বুঝতে পারবা। 4 নাম্বার দেখো, করযোগ্য সরকার অনুমোদিত বাণিজ্যিক, তাহলে এটা হচ্ছে করযোগ্য, যেগুলোর পর কর ধরা হবে। এখন এটা কিন্তু সরকারি না, এটা হচ্ছে কি বাণিজ্যিক। তাহলে আমরা দুইটা আইটেম লিখছি দেখো, সরকার অনুমোদিত করবাদ বাণিজ্যিক সিকিউরিটি আর সরকার অনুমোদিত কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি। এগুলোর সাথে খরচ থাকতে পারে, ঋণের সুদ, ব্যাংক চার্জ, আদায় খরচ থাকলে লিখবো, না থাকলে তো নাই। খরচ থাকলে খরচ লিখতেই হবে। 5 নম্বরের নাম হচ্ছে অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের ঋণের সুদ। এটা হচ্ছে কোনো সিকিউরিটি না, কেউ একজন আমার কাছে টাকা ধার চাইছে, আর আমি মনে করো যে যার কাছে ধার চাইছে আর কি, সে তাদেরকে সবসময় সুদের টাকা দিয়ে থাকে এইভাবে, তাহলে ব্যবসায়ী ধরা যায়। এবং তার উদ্দেশ্যই তো হচ্ছে তাদেরকে ঋণ দিয়ে টাকা কি করা, সুদ আয় করা। এটা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের ঋণের সুদ। প্রশ্নে এইভাবেই লেখা থাকবে যে কারো কোনো একজন মানুষের নাম থাকবে, তার কাছ থেকে এত টাকা ধার করছে, সেইখান থেকে কিছু পার্সেন্টেজ আকারে সুদ পাইছে। এই হচ্ছে 5টা ভাগে ভাগ করা আমাদের এই সিকিউরিটি সুদ খাতের আয়ের সিস্টেম। আর ওই যে পেজের নিচের অংশে কিছু লেখা ছিল, ওইগুলো তোমাদের লিখতে বলি নাই। এগুলার কারণ হচ্ছে প্রত্যেক বছর করের সিস্টেম চেঞ্জ হয়, এই জন্য। এখন এইগুলা ছাড়া আরো একটা এক্সট্রা কথা আছে, সেটা হচ্ছে মোটাঙ্কিত। এই মোটাঙ্কিত কথাটা কি আগে শুনছো নাকি এই প্রথম? প্রথম স্যার। তাহলে মোটাঙ্কিত কথার অর্থটা হচ্ছে, আমরা সবাই মোট এবং নিট এই দুইটা কথার সাথে সবাই পরিচিত আছি। মোট আর নিটের পার্থক্য জি হচ্ছে, যখন নিট যদি আমাদের কাছে কেউ দিয়ে দেয় যে এই ধরেন আপনি এটা হচ্ছে আপনার নিট টাকা, তখন এটাই কি আসল টাকা ছিল না আগের টাকাগুলো আরো বেশি ছিল? বুঝো নাই? স্যার, এটাই তার কথা। না, নিট যেটা তোমাকে সেটাই কেউ আসে। 1,000 টাকা দিয়ে বললো যে এটা আপনার নিট মুনাফা, এখন এটাই কি আমার প্রথমে মুনাফা ছিল না আগে এটার থেকে আরো বেশি ছিল? বেশি ছিল স্যার, এখানে বাইটাই বাদ গিয়ে তো তারপরে হ্যাঁ। মোট নিটটা তাহলে আসে। আগেরটার নাম ছিল কি? আগেরটার নাম ছিল মুট, তাই তো? মুট মুনাফা আর নেট মুনাফা। এখানে মুনাফা দিয়ে বুঝাইলাম, কিন্তু আমাদের এখানে মুনাফা কথা না, আমাদের এখানে কথা হচ্ছে মুট সুদ আর নেট সুদ। এটার পার্থক্য হচ্ছে, এই যে সিকিউরিটির বিজনেস করা হয় তখন সরকার তাদের উপর এক্সট্রা ভাবে 5% কর ধার্য করে। কর তো অনেক ভাবে ধার্য করে, একটা ব্যাট, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, এগুলার চেয়ে বাহিরে গিয়ে মানে যারা সিকিউরিটিজ ব্যবসা করে তাদের কাছে আরো 5% এক্সট্রা কর ধার্য করে। ওই যে 5% এক্সট্রা কর ধার্য করে, তার নাম হচ্ছে উৎস কর। এখন যদি প্রশ্নে সুদ দেওয়া থাকে আমাদের অঙ্কে, অঙ্ক করার সময়, তাহলে সেইটাকে আমরা ধরে নিব নেট সুদ। তাহলে নেট সুদ যদি ধরে নেই, 5% বাদ দিয়ে ওইটা নাকি 5% সহ? বাদ দিয়ে। তার মানে যে টাকাটা আমার কাছে আছে সেটা 100% নাকি 95%? 100%। 95? 100%। না, 95%, 5% বাদ দিয়ে। নেট মানে তো হচ্ছে ওই মুটের থেকে বাদ দিয়ে দিছে, বুঝতে পারছো? পাঁচ আমার কাছে নিট সুদ মানে হচ্ছে সেটা 95%, 5% ছাড়া। আর যদি সেটাকে মোট সুদ ধরা হয়, তাইলে সেটা ধরা হবে কি যে সবগুলা সহ। এখন প্রশ্নে কোনো সময় মোট বা নেট কিছুই বলা থাকবে না। এই টেক্সট বইয়ের একটা সুবিধা আছে, অঙ্কগুলা দুই ভাবে করা যায়। এই যে আমি বললাম প্রশ্নে মোট নেট কিছুই বলা থাকবে না, শুধু বলা থাকবে সুদ।
এখন একজন যদি এটাকে মোট সুদ ধরে অঙ্ক করে তার অঙ্ক হবে, আরেকজন যদি নিট সুদ ধরে অঙ্ক করে তার অঙ্ক হবে। শুধু দুইজনেই কি করা লাগবে, অঙ্কের শেষে নিচের দিয়ে লিখে দিতে হবে টিকা যে আমি অঙ্কটা মোট সুদ ধরে করে দিয়েছি, আর আরেকজন বলবে যে আমি অঙ্কটা নিট সুদ ধরে করে দিয়েছি। বুঝতে পারছো? মোটও ধরা যাবে, নিটও ধরা যাবে। এখন নিট যদি কেউ ধরে তাহলে এখানে পার্থক্যটা কি দেখো। যেমন মনে করো টাকা 20,000, একজন এটাকে ধরছে কি মোট, আবার 20,000 আরেকজন এটাকে ধরছে কি নিট। নিট ধরলে কাজ বেড়ে যায়, নিট ধরলে এক্সট্রা কাজ কি, এই নিটের টাকাকে মোট টাকা বানাতে হবে। সেটা কিভাবে, 5% তো বাদ দিয়ে আমরা বুঝেছি এইভাবে, 95 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ, মানে এখানে টোটাল টাকা করতে হবে। এখন উপরে 5 না দিয়ে উপরে দিব আমরা 100, মানে বুঝাইলাম আমরা এই টাকাটা কত পার্সেন্ট, 5% বাদ দিয়ে এই টাকাটা 95%। তাহলে 100 দিয়ে যদি আমি গুণ দিয়ে দিই তখন টাকাটা হয়ে যাবে মোট সুদ। মোট আর নেট পার্থক্য বুঝতে পারছি? জি স্যার। এবার ক নম্বরে ওই যে প্রথমে কিছু প্রশ্ন আসে লেখার জন্য 1 মার্কের, ওইখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মূটাঙ্কিতকরণ কি বা কাকে বলে। উত্তর হবে নেট সুদকে মোট সুদে রূপান্তর করাকে মূটাঙ্কিতকরণ বলে। মানে নেট সুদকে মোট সুদে রূপান্তর করাকে মূটাঙ্কিতকরণ বলে। সহজ কথা হচ্ছে নেট সুদকে মোট সুদ বানানোই হচ্ছে কি মূটাঙ্কিতকরণ। এবার অনেক কিছু আলোচনা করলাম, আমরা একটা অঙ্কে যাই। অঙ্ক হচ্ছে তোমাদের ব্যতিক্রমে যাও গিয়ে 388 পেজ, ওইখানে প্রবলেম 17 নম্বর। 388 পেজের প্রবলেম 17 নম্বর, অঙ্কটা বের করো। বের করা হলে বলবা। বের করছো? প্রশ্ন পাও নাই? না স্যার। দেখো কি লিখছে, জনাব হিমেল লিখছে, হিমেল অথবা মিস্টার তানবীর, মানে দুইবার প্রশ্নটা দুই নামে আসছে আর কি। তাই তাহলে মিস্টার হিমেল বলছে 2021-22 আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয় করো। তাহলে 21-22 যদি আয় বর্ষ হয়, পর বর্ষ হবে 22-23। আর এটা কতদিনও বুঝাই দিয়েছিলাম, যাই প্রশ্নে লেখা থাকুক ওইটা বুঝে বুঝে তোমরা লিখবা। এখন আমাদের এখানে 4টা নাম্বারিং করে দিছে, 4টা নাম্বারের ভিতর আমরা শিখে আসছি 5টা। আমরা কি শিখছিলাম, সরকার করমুক্ত সরকারি একটা আছে, করযোগ্য সরকারি একটা আছে, আবার কর মুক্ত বাণিজ্যিক একটা আছে, করযোগ্য বাণিজ্যিক একটা আছে, আর একটা হচ্ছে কি স্থানীয় কর্তৃপক্ষ। তাহলে ওই যে 5টার ভিতরের আইটেম গুলা কি কি আছে এগুলা চিনতে হবে। আবার অঙ্কটাকে দুই ভাবে করা যায়, আমরা যেভাবে 5টা শিরোনাম দিয়ে দিছি এটা ফলো করতে পারো, অথবা বইয়ে যেভাবে করে যে একটা 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 করে যেগুলো লেখা আছে সবগুলো ধারাবাহিক লিখতে হয়, এইভাবে লিখলে সূত্র শিখতে হবে দুইবার। আর আমি যেভাবে তোমাদের 1 2 3 4 5 নাম্বারিং করে দিছিলাম, ওইটা শুধু তোমাকে চিনতে হবে কোন নাম্বারের আইটেম আছে, সেটা লিখবো, বিয়োগ করে দিব। তাহলে ক নাম্বারে লিখছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, বলো তো এটা আমাদের সিরিয়াল অনুযায়ী কত নাম্বারের? 1 নম্বরই। 1 নাম্বারের। তারপর আছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, 1 নাম্বার নাকি 2 নাম্বার? 1 নম্বর। স্যার কর অগ্রিম 2 নম্বর। 2 নাম্বার। তারপর আছে 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটা কয় নাম্বার? স্যার 10%। 10% স্যার এটা 3 নম্বর। এটা 4 নাম্বার। 4 নম্বর, 4 নম্বর। আর ওই যে জিরো কুপন বন্ডের সুদ লিখছে, এটা কয় নাম্বার? 3। 3 নাম্বার। এটা 3 নাম্বার না? জি স্যার। এটা 3। তাইলে আমরা 4টা যে দেওয়া আছে 4টাই চিনলাম। এবার নিচে দেখো এক্সট্রা লিখছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য 7,000 টাকা ব্যাংক চার্জ করেছে। তাহলে কর অগ্রিম ওই যে ক নাম্বারের আইটেমটা আমরা যেই জায়গায় লিখবো ওইটার থেকে শুধু 7,000 টাকা বাদ দিতে হবে, আর কোনো কাজ নাই। তাহলে আমি লিখি, দেখো প্রথমে লিখবো, সংক্ষেপে লিখি সিকিউরিটি সুদ খাতে আয়,
দ্বারা হচ্ছে কত 22 23 লিখে 1 নম্বরের নাম কি লিখছিলাম কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ। এটা হচ্ছে আমার 1 নম্বরের শিরোনাম। এবার এইটার অন্তর্ভুক্ত আইটেম আমার প্রশ্নে আছে একটা, সেটা কি করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ। এখন দেখো প্রশ্নে যে 3,20,000 টাকা দেওয়া আছে, এটা কি সুদের টাকা নাকি সিকিউরিটির মূল্য দেওয়া? কি মনে হয়, সুদ নাকি সিকিউরিটির মূল্য? এগুলো রেসপন্স করে অনেকক্ষণ পর, এগুলো কিন্তু কি করা যায় আসলে, সারাদিন তাদের সাথে বসে থাকা। কথা একটা জিজ্ঞেস করলে 5 মিনিট পর এসে উত্তর দিবে। স্যার নেটওয়ার্কের প্রবলেম হয়েছে তো কথা বোঝা যাইতেছে না। প্রত্যেকদিনই হয়, যাই হোক। এখানে করমুক্ত সরকারি সুদ সুদ দেওয়া আছে 3,20,000, আর এখানে আমরা জানি আরো দুইটা আইটেম আছে, তবে আমাদের অঙ্কে নাই। এখন এই যে টাকা এখানে আসুক, আমরা জানি কি করতে হবে, সব টাকা বিয়োগ করতে হবে। তাই এখানে লিখবো কি সম্পূর্ণ অকরদার্য টাকা কত, ওই যে 3,20,000 সম্পূর্ণ 3,20,000। তার মানে এইটার উপর আমার কোনো কর দেওয়া লাগবে না, তখন টাকা যাবে কত, শূন্য। এটা নিয়ে প্রশ্ন থাকলে বলো। না স্যার প্রশ্ন নাই, বুঝছি। এবার 2 নম্বরের শিরোনামের নাম কি করযোগ্য। করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ। লেখো এটা। আমরা লিখলাম 2 নম্বর করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ। এইটার আন্ডারে আইটেম আমরা চিহ্নিত করছিলাম একটা আছে, ওই যে কর অগ্রিম সরকারি সিকিউরিটি, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ। এটা টাকা দেওয়া আছে কত, 1 লাখ। লেখাটাই এখানে না লিখলাম 1 লাখ টাকা। 1 লাখ টাকা লেখার পর লেখা কি দেখা যায় না? স্যার স্পষ্ট না লেখাটা। লেখা সমস্যা হচ্ছে ফ্যানের বাতাসে মার্কারের কালিগুলো শুকায় যায়, এই প্রবলেম। তোমরা কি সাথে সাথে লিখতেছো? লিখলে কথা শুনে শুনে লিখে নাও। মার্কারের মধ্যে বাতাস লাগলে মার্কারের কালিগুলো শুকায় যায়। যেটা লিখলাম কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 1 লাখ, এখান থেকে বলছে তারা ওই যে নিচের দিকে গিয়ে লিখছে এই সুদটা আদায়ের জন্য ব্যাংক 7,000 টাকা চার্জ নিছে। তাহলে এখান থেকে বিয়োগ করতে হবে ব্যাংক ব্যাংক চার্জ কত টাকা, 7,000। উপরেটা লিখছিলাম আগে 1 লাখ। 1 লাখ টাকা দিয়ে 7,000 বাদ দিলে কত আসবে, 93,000। এখন দেখো গ নম্বরে যেটা লেখা 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, এটা আমরা কয় নাম্বার বুঝছিলাম, 3 নাকি 4? 4 নম্বর। তাহলে 3 নাম্বারটা আমরা আগে লিখবো। 3 নম্বরের নাম হচ্ছিল কি করমুক্ত সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। সুদ। অনেক লম্বা কথা, করমুক্ত সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। তার আন্ডারে একটাই আইটেম, তার নাম হচ্ছে এসিআই অথবা জিরো কুপন বন্ড। তাহলে আমাদের প্রশ্নে আছে জিরো কুপন বন্ডের সুদ কত টাকা দেওয়া, 24,000। এই 24,000-এর ক্ষেত্রে আমরা জানি যদি করমুক্ত হয় তার মানে যা টাকা আছে সব টাকায় কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাইলে বিয়োগ দিব আমরা সম্পূর্ণ অকরদার্য, মানে তার উপর কোনো কর নাই। তাহলে কত টাকা বিয়োগ করবো, 24,000। এখানে শূন্য। এবার 4 নাম্বার নাম হচ্ছে কর মুক্ত নাকি যোগ্য। করযোগ্য সরকার অনুমোদিত
বাণিজ্যিক সিকিউরিটির সুদ। এখানে আন্ডার আইটেম আছে একটা, ওই যে 10% অনুমোদিত, 10% বাণিজ্যিক সিকিউরিটির সুদ। টাকা দেওয়া কত? 50,000। হ্যাঁ, 50,000। তার সাথে কোনো খরচ বা এই আন্ডারে কোনো আইটেম আর নাই, তাহলে 50,000 যেটা আছে এইটাই এই পাশে যাবে। তখন আমার সবগুলো যখন লেখা শেষ শুধু যোগ করতে হবে, তাহলে যোগ করলে 93,000 আর 50,000 1,00,000 কত? 43,000। এখানেই শেষ, আমাদের আর কিছু নাই। না বুঝলে কোনো জায়গায় বলো। প্রশ্ন আছে? না স্যার। তাহলে 19 নম্বর অঙ্ক বের করো, প্রবলেম 19। উপরে পেন চালিয়ে লিখতে হয়। বের করছো? দেখো প্রশ্ন লিখছে, নিম্নে বলছে জনাব ইমরানের 21-22 আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে আয় দেওয়া হলো, তাহলে এখানে এক নাম্বার বলছে তারা করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এটা আমাদের সিরিয়াল মতো 1 নম্বরের আইটেম। 2 নম্বরে লিখছে করবাদ সরকারি সিকিউরিটি সুদ, এটাও 2 নম্বর। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, এটা কয় নম্বরের? কি মনে হয় বলো? জি স্যার। এটা স্যার 3 নাম্বার। হ্যাঁ, 2 আর 3 দুইটাই তো 2 নম্বর, 3 নম্বর হলো কিভাবে? দুইটাই তো সরকারি, হুম, তাই না? এটা তো আবার বলে শুনো, এখানে দেখো 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার তিনটাই সরকারি, কথাটা শোনো ভালো করে। 1, 2 এবং 3 তিনটাই হচ্ছে সরকারি, আর আমাদের বিষয় হচ্ছে একটা আছে সরকার অনুমোদিত মানে সরকার করমুক্ত, আর একটা হচ্ছে কি করযোগ্য। তাহলে 1 নম্বরে দেখো লিখাই আছে করমুক্ত, এটা 1 নম্বরের করমুক্ত এখানে লিখবো। আর 2 আর 3 নম্বরে করমুক্ত লেখা নাই, মানে এই দুইটা হচ্ছে কি করযোগ্য। এবার অযোগ্য হবে। হ্যাঁ, তাহলে 2 আর 3 দুইটাই হচ্ছে কি করযোগ্য, মানে আমাদের সিরিয়াল মতো 2 নম্বর। 4 নম্বরে তারা লিখছে ঋণপত্র ক্রয়, ঋণপত্রটা হচ্ছে 5 নম্বরের ওই যে স্থানীয় কর্তৃপক্ষের ঋণের সুদ। তাহলে ঋণপত্র ক্রয় হচ্ছে 1/1/2022। এখন অর্থ বছর যে কতদিন বুঝাইছিলাম, জানুয়ারিতে শুরু হয় নাকি জুলাইতে শুরু হয়? জুলাই। জুলাই থেকে শেষ হয় কবে? পরের বছর জুনের 30 তারিখ না? জি জি স্যার। তাহলে এই যে এখানে 2022-এর জানুয়ারি 1 তারিখ ক্রয় করছে, 12 মাসের সুদ হবে নাকি 6 মাসের? 12 মাসের। 6 মাস। এবার বলছে সুদের হার 14% আর মূল্য 2 লক্ষ টাকা। এই লাইনের দ্বারা তারা বুঝাতে চাইতেছে এইটাই যে এখানে ঋণপত্রের টাকা হচ্ছে 2 লাখ, 14% সুদ আমরা নিজেরা বের করব। তাইলে দেখো আমরা ক্যালকুলেশন করি, 2 লাখ ইন্টু হচ্ছে 14%, 28,000। 28,000 টাকাকে 12 দিয়ে ভাগ দিব, 6 দিয়ে গুণ, তাহলে টাকা আসবে এখানে 14,000। আবার অঙ্কের সময় বলে দিব। 5 নম্বরে লিখছে জিরো কুপন বন্ড, এটা তো আমরা জানি 3 নম্বরের আইটেম। নিচে লিখছে দেখো 14% ঋণপত্র ক্রয়ের জন্য, যে ঋণপত্রটা ক্রয় করছে সেইটা ক্রয়ের জন্য জনাব ইমরান 12% সুদে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল 1 লক্ষ টাকা। ঋণ গ্রহণ করেন কি লিখছে ঋণপত্র ক্রয়ের একই তারিখে। তাহলে আগে যে বলছিলাম কোনো কোনো সময় সিকিউরিটি কেনার জন্য নিজের কাছে টাকা না থাকলে কোনো জায়গা থেকে ঋণ করা যেতে পারে। তাহলে আমি যে ঋণপত্র কিনলাম 2 লক্ষ টাকা দিয়ে, সেই টাকা তো আমার কাছে ছিল না, আমি কি করছি দাঁড় করছি। কত পার্সেন্ট সুদে? 12%। তাদেরকে কি সুদ দেওয়া লাগবে নাকি লাগবে না? দেওয়া লাগবে স্যার। তাহলে ওইটা আমার আয় হবে নাকি ব্যয় হবে? ব্যয় না? বাই। হ্যাঁ, ওইটা ব্যয় হবে। 2 লক্ষ জি টাকা স্যার। দিয়ে ঋণপত্র কিনলাম, আমার কাছে টাকা ছিল না, তাই আমি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ধার করছি, ওইটার সুদ আমি ব্যাংকে প্রদান করব। তাহলে আমার আয় হবে না ব্যয়? বাই হবে স্যার, বাই। তাহলে ওইটা হবে ঋণের খরচ। সুদ। এখন ওইটা কিন্তু সবগুলোর সাথে না, ওইটা হবে শুধু
ওই ঋণপত্রে যেখানে লিখবো তার সাথে। তাহলে এখানে দেখো আমরা 1,00,000 টাকার 12% করবো, সেইটাও 6 মাসের লিখবো ব্যয় হিসাবে। আবার লিখছে তারা সুদ আদায়ের জন্য ব্যাংক 2% চার্জ কর্তন করেছে। তাহলে এই যে এখানে সুদ আছে, সুদটা আদায়ের জন্য আবার ব্যাংক কি করছে, চার্জও কর্তন করছে, মানে সুদটা ব্যাংকের মাধ্যমে আদায় করছো, তুমি নিজে না। তাহলে ব্যাংক যদি আদায় করে, আমার কাজ তো ব্যাংক করে দিল, এমনি এমনি তো করে দিবে না, তারা কি করবে, চার্জ নেবে। অঙ্কে যাই আবার বলে দিই কিছু দেখো। আমাদের প্রথম নাম হচ্ছে করমুক্ত সরকার, করমুক্ত কি, সরকারি সিকিউরিটি সুদ। এটা আমাদের প্রশ্নেও আছে করমুক্ত। তো লিখলাম দেখো, কর মুক্ত সরকারি সিকিউরিটির সুদ। তাহার কথা এখানে তিনটা আমরা শিখছিলাম, কিন্তু আমাদের প্রশ্নে আছে ওটা একটা। সুদ দেওয়া আছে কত, 10,000। এখন বলো, কর মুক্ত মানে কর হবে নাকি সম্পূর্ণ অকরদার্য হবে? সম্পূর্ণ কর ধার্যই হবে। সম্পূর্ণ কর ধার্য। সম্পূর্ণ অকরদার্য। সম্পূর্ণ অকরদার্য মানে কত, এই 10,000 টাকা সব টাকাই বিয়োগ, তাহলে এখানে টাকা যাবে কত, শূন্য। এবার আমাদের সিরিয়াল মতো, বইয়ের না, আমাদের সিরিয়াল মতো 2 নম্বরের নাম হচ্ছে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ। তার কি কোনো আইটেম আমাদের প্রশ্নে আছে? স্যার আছে কয়টা আছে, দুইটা না? দুটা। তাহলে করযোগ্য কর সরকারি বাদ সিকিউরিটির কর সুদ, এটা হচ্ছে কি শিরোনাম। আর এটার আন্ডারে আমরা লিখবো এখানে করবাদ সরকারি সিকিউরিটির সুদ। আরেকটা হচ্ছে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, এইভাবে। এখন এই দুইটার টাকা দেখো, 32,000 আর 7,200। 7,200। এখন এখানে একটা ঘটনা আছে, এই যে আমরা 32,000 আর 7,200 লিখতেছি, মোটাঙ্কিত নিয়ে কিছু আলোচনা করছিলাম, মনে আছে কারো? মোটাঙ্কিত মানে হচ্ছে সুদ যদি প্রশ্নে দেওয়া থাকে, সেই সুদকে কি ধরা যায়, মোট সুদ ধরা যায়, নিট সুদ ধরা যায়। আমি বলি তোমাদের, শোনো, তোমাদের এমনি বুঝতে অনেক অসুবিধা হয়, এখানে কোনো সময় তোমরা ওই যে মোটাঙ্কিত সিস্টেমটাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, যেভাবে প্রশ্নে লেখা আছে সেইভাবে লিখে দিও। কথা বুঝতে পারছো? যেভাবে আছে মানে স্যার, যেভাবে আছে এইভাবেই দিলে হবে। আবার আরেকভাবে পরিবর্তন করা যায়, কিভাবে, এই যে এখানে এই যে 32,000 টাকা আছে, আমি যে আগে লেখার আগে দেখাইছিলাম যে 32,000 আমি যদি মনে করি নেট, মানে এটাকে নেট মনে করলে মোট বানাতে হবে কিভাবে, এটাকে 95 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, এভাবে অনেক কাজ করতে হয়। আমি বলবো তোমাদের ওই কাজের দিকে যাওয়ার প্রয়োজন নাই, যেভাবে আছে এভাবেই দিয়ে দিবা। দুইজনের অঙ্কই ঠিক আছে, কারো অঙ্ক ভুল না। তাহলে আমরা কি করবো, যা দেওয়া আছে তাই লিখবো, কোনো প্রবলেম না। এই দুইটার সাথে কোনো খরচও দেওয়া নাই, যোগ করে আমরা পরের করে লিখবো 39,200। 3 নাম্বার, আমাদের 3 নাম্বারের নাম কি, করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ নাকি করমুক্ত? স্যার এখানে একটা বিষয়, কি স্যার বিষয়, এই যে নিচে যে ব্যাংক চার্জ, এটা কি ই করতে হবে না, বিয়োগ করতে হবে না? বুঝি নাই। যে ব্যাংক চার্জ, এটা কিসের উপর আসছে? কিসের ব্যাংক চার্জ? যে ব্যাংক হতে দুই হারে হারে চার্জ কর্তন করে। ওইটা পরে, এখন না, ওইটা বলে দিব। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখবো কি, করমুক্ত সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। করমুক্ত সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এই যে করমুক্ত সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ লিখলাম। লেখার পর তার সাথে দেখো টাকা দিতে আছে, এখানের আইটেম কি আছে আমাদের অঙ্কে, আর আছে নিচে নাম কি, 5 নাম্বার, জিরো কুপন বন্ডের সুদ 15,000। জিরো কুপন বন্ডের সুদ, সেটা কত টাকা, 15,000। তাহলে 15,000 থেকে 15,000 বিয়োগ হয়ে যাবে, হয়ে হবে শূন্য। নাম হবে সম্পূর্ণ অকর
করদার্য। লিখছো এতটুকু? এটাও লিখলাম। লেখার পর 4 নম্বরের আমাদের নাম হচ্ছে কি করযোগ্য সরকার অনুমোদিত। ওইটার কোনো আইটেম আমাদের প্রশ্নে নাই, আমাদের প্রশ্নে আছে আজকে 5 নম্বর। মানে 5 এর জায়গায় আমরা ওই 4 নম্বরে লিখবো স্থানীয় কর্তৃপক্ষের ঋণের সুদ। এখানে লিখবো ঋণপত্রের সুদ টাকা হচ্ছে 2 লাখ টাকার 14%, সাথে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, এখানে টাকা আসবে 14,000। 14,000 টাকা আসার পর আমাদের এখানে বাদ দিতে হবে ঋণের সুদ। এই ঋণের সুদ মানে হচ্ছে এটা কেনার জন্য যে আমি দাঁড় করছিলাম কত টাকা, 1 লাখ, ওইটার সুদ দিতে হবে 12%। কয় মাসের? 6 মাসের। এই জায়গায় না বুঝলে বলো। 1 লক্ষ টাকা 12%, জি স্যার, তো বলবেন। তাহলে এখানে টাকা হবে 14 থেকে বিয়োগ করলে 8,000। এটা নিয়ে প্রবলেম আছে এই ঋণের সুদ নিয়ে? জি স্যার, এই পাশ এটা একটু আরেকবার বলে দেন। আমি যে 2 লক্ষ টাকা দিয়ে ঋণপত্র কিনলাম, আমার কাছে কি টাকা ছিল? টাকা ছিল না। তখন আমি কোন জায়গা থেকে দাঁড় করছি, দাঁড় করে যে নিয়ে আসলাম 1 লাখ টাকা, তার কি সুদ দেওয়া লাগবে না? জি স্যার। ওইটা তখন নিচে লেখা আছে। নিচে এমন ভাবে লিখছে তারা যে কোন সিকিউরিটি বা কোনটা ক্রয়ের জন্য তুমি ঋণ করছো। তুমি ঋণ করছো 14% ঋণপত্র ক্রয়ের জন্য। তাহলে এই যে লিখলাম আমি ঋণপত্রের সুদ 2 লক্ষ টাকার এত পার্সেন্ট, এটা টাকা দিয়ে, আর তার সাথে যে সুদ আসলো, সুদের সাথে আমার ঋণের সুদ হবে 1 লক্ষ টাকা দাঁড় করছিলাম, 12%, 6 মাসের টাকা 6,000। তাহলে আমি সুদ আদায় করছি 14,000, কিন্তু আমি আরেকজনকে দিয়ে দিব সুদ কত? 6,000। তাহলে আমার আয় হবে কত? 8,000। এবার আমরা এখানে সবগুলা মিলাই একসাথে লিখবো বিয়োগ ব্যাংক চার্জ। একসাথে কেন লিখবো? তারা বলছে সুদ আদায়ের জন্য ব্যাংক 2% চার্জ করতে পড়ছে, মানে সব সুদের জন্য। যদি কোনো একটা নির্দিষ্ট করে দিত আগের অঙ্কের মতো, তাইলে আমরা ওইটা তার ভিতরে ভিতরে লিখতাম। আর এখানে লিখছে কি সবগুলার ক্ষেত্রে। সবগুলার ক্ষেত্রে যদি হয়, আমার এখানে দেখো একটা আছে কত টাকা আছে 32,000, আর একটা আছে 7,200, আর এইখানে আছে কত টাকা আবার 14,000। 32,000, 7,200 যোগ হচ্ছে 14,000, সবগুলার 2%। 1,000, তাহলে এখানে 1,064, উপরের গুলা যোগ করে নাই। 47,200 বিয়োগ হচ্ছে 1,064, বিয়োগ করে দিলে 46,133। বইয়ের সাথে ডিরেক্ট আমাদের এই অঙ্কটা মিলবে না, তার কারণ ওই যে মোটাঙ্কিতের একটা বিষয় এক জায়গায় বলে আসছে। তারা মোট সুদ ধরে নিট সুদ বানাই নিছে, মানে নিট ধরে মোট বানাইছে, আর আমরা কি করছি যেটা দেওয়া আছে সেইটা দিয়ে কাজ করে ফেলছি। এই কথাটা কি বুঝতে পারছিল আগে? মোট আর নিট সব সময় আমরা তোমাদের সুবিধার জন্য ধরে নিব কি সবগুলা মোট। নিট। সবগুলা মোট, নিট না। নিট ধরলে কাজ করতে হয়, আর মোট ধরলে কোনো কাজ করা লাগে না। জি স্যার। এবার বের করো 21 নাম্বার প্রবলেম। 21 21 নাম্বার প্রশ্ন লিখছে নিম্নলিখিত তথ্যাবলী থেকে মিস্টার আবিরের 2021-22 আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে প্রাপ্ত আয়। এখানে দেখো
10% করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, ওইটা হচ্ছে আমাদের 1 নম্বরের ভিতরে যে 3টা আইটেম তার মধ্যে একটা, তো শিখলাম 3টা, তার ভিতরে যাই দিক আমরা লিখতে পারবো। ক নম্বরে লিখছে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, এটা 2 নম্বরের আইটেম। 3 নম্বর লিখছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, এটা হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার। 5 নম্বরে লিখছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, এটাও 5 নাম্বার। 6 নম্বরে নম্বরে লিখছে জিরো কুপন বন্ডের আয়, এটা আমাদের নিয়ম মতো 3 নাম্বার। তাহলে এই অঙ্কে 1 আছে, 2 আছে, 3 আছে, 4ও আছে, কিন্তু 5 নাম্বার স্থানীয় কর্তৃপক্ষ ঋণ যেটা সেটা নাই। এই কথা কি ক্লিয়ার? জি স্যার। নিচে লিখছে দেখো করমুক্ত ও কর অগ্রিম সিকিউরিটি, সবগুলা না, করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক যথাক্রমে এত এত টাকা চার্জ ধার্য করেছে, সবগুলোর জন্য না, তারা নির্দিষ্ট করে দিয়েছে কোনটা কোনটার জন্য। তাহলে নির্দিষ্ট করে যদি দেয় আমরাও তখন ওই জায়গাগুলোতে লিখবো, সব জায়গায় লিখবো না। আবার লিখছে দাঁড়িয়ে দিয়ে দেখো বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক কমিশন বাবদ 700 টাকা কর্তন করে। এছাড়া অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য, ওই যে অনুমোদিত একটা বাণিজ্যিক সিকিউরিটি আছে 10,000 টাকা সুদ, ওইটা ক্রয়ের জন্য ব্যাংক থেকে আমি 6% সুদে 20,000 টাকা ঋণ নিয়েছিলাম। যারা আগে অঙ্কে এই ঋণের বিষয়টা বোঝো না, এখানে ভালো করে খেয়াল করো। তারা বলছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য ব্যাংক থেকে 6% সুদে আমি 20,000 টাকা ঋণ নিয়েছিলাম। তাহলে